নমস্কার। আবার একটা নতুন দিন, নতুন সকাল আর নতুন জার্নি নিয়ে আমরা আবার চলে এসেছি অরুণাচলের পরের সিরিজে। তো আগের সিরিজে বোমডিল্লার সমস্ত দর্শনীয় স্থানগুলো আমরা ভিজিট করেছি, দিয়ে আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দিরাংয়ের পথে। আর পথের জার্নি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পথের ডান দিকেই দেখতে পেলাম একটা বিশাল শৃঙ্গ, বরফে আবৃত একটা বিশাল বড় শৃঙ্গ। কি এই শৃঙ্গটার নাম জানি না, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। বোমডিল্লা থেকে মাত্র 20 কিলোমিটার মতন হবে আমরা এগিয়ে এসেছি। পাহাড়ি একা একা রাস্তা ধরে ওপরে ওঠার সঙ্গে সঙ্গেই এই অ্যামেজিং ভিউটা আমাদের নজর কাড়লো। এটা যে কি দৃশ্য আমরা দেখেছি সেটা আমরা ওয়ার্ডে এক্সপ্রেস করতে পারবো না, এর জন্য এখানে আপনাদের আসতে হবে। আর এই মেঘের রাজ্যের মধ্যে ভাসতে ভাসতেই আমরা এগিয়ে চললাম বোমডিল্লা থেকে দিরাংয়ের পথে। হোয়াট আ অ্যামেজিং ভিউ, দু চোখ ভরে উপভোগ করলাম। মন প্রাণ শান্ত স্নিগ্ধ হয়ে গেল, ভরে গেল। প্রকৃতি একেবারে উজাড় করে দিয়েছে এই জায়গাকে। সত্যি নিজের হাতে নিজের মতো করে শান্ত মনে প্রকৃতি তার রূপকে সাজিয়ে তুলেছে। এই সমস্ত দেখতে দেখতেই এই অরুণাচলের এই টেরামেরা রাস্তা দিয়ে আমরা ক্রমশ প্রচণ্ড গতিতে এগিয়ে চললাম। বোমডিল্লায় আমরা মনাস্ট্রি দেখেছি, আরও অনেক কিছুই দেখেছি। তো আমরা যেমনটা জানি যে অরুণাচল প্রদেশ যেটা লর্ড বুদ্ধার স্থান, তো এখানে বুদ্ধিজম একটা মেন থিং। এটা এখানকার কালচারের সাথে একেবারে মিলেমিশে আছে। তো স্বাভাবিকভাবেই এখানে মনাস্ট্রিজগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমরা পুরো অরুণাচল সিরিজেই যেখানে যেখানে যাব সেখানে সেখানে আমরা বেশ কিছু মনাস্ট্রি দেখব। এখানকার ভিজিটিং প্লেসের মধ্যে মনাস্ট্রি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। তো বোমডিল্লাতে মনাস্ট্রি দেখেছি, দিরাংয়েও আমরা মনাস্ট্রি দেখব। বোমডিল্লার রাজা, তো এখানে আগে বোধহয় যে যতটুকু জানতে পারলাম এখানে লোকালদের কাছ থেকে, যে এখানে আগে অরুণাচলে বুদ্ধিজম ছিল না। তো বোমডিল্লায় অনেক অশান্তি পরিবেশ সৃষ্টি হচ্ছিল, তার জন্য বোমডিল্লার যে রাজা আছেন তিনি গুরু পদ্ম সম্ভাবাজিকে বোমডিল্লায় নিমন্ত্রণ করেন, ইনভাইট করেন, এবং ওনাকে এখানে অনেক ডিস্টারবেন্স এ সমস্ত চলছিল, তো সেগুলোকে কথা ওনার কাছে বলেন যে আপনি কিছু একটা করুন। তো উনি আসতে বোমডিল্লায় শান্তি ফিরে আসে এবং সমস্ত ডিস্টারবেন্স চলে যায় এবং এখানে বুদ্ধিজমের প্রতিষ্ঠা হয়। তো এ তো গেল মাইথোলজিক্যাল ম্যাটার। তো এইভাবে এখানে বুদ্ধিজম এসেছে। তো বোমডিল্লা এবং অরুণাচলের আরও বিভিন্ন জায়গায় যেমন দিরাং, তাওয়াং, সব জায়গায় বুদ্ধিজম এইভাবে তার বিস্তার স্থাপন করেছে। তো এ তো গেল মাইথোলজিক্যাল ম্যাটার। এই সমস্ত গল্প শুনতে শুনতে আমরা অরুণাচলের আরও উপর দিকে ওঠার জন্য, টেরামেরা রাস্তা দিয়ে আরও উপরে ওঠার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়েছি। আর যে সিনিক বিউটি আমরা দেখেছি, যে আলো আঁধারি, রৌদ্র ছায়ার যে খেলা, মেঘের খেলা যে দেখেছি, সেটা অতুলনীয়। সেগুলো ভাষায় বলে বোঝাতে পারবো না, প্রকাশ করতে পারবো না। তো ফাইনালি আমরা দিরাংয়ের প্রায় কাছেই এসে গেছি। দিরাং এবার ঢুকবো বললেই হয়। এই যে খানিকটা দূর থেকে দেখা যাচ্ছে দিরাংয়ের ওয়েলকামিং গেট। আমরা দিরাং পৌঁছে গেছি।
আর এই ওয়েলকামিং গেটের ডান দিকেই আমরা এই যে ডান হাতে যে নদীটা বয়ে চলেছে এটা হচ্ছে মিয়ং রিভার। এই মিয়ং রিভারের একদম নদীর কাছ অবধি পৌঁছে যাওয়া যায়। এই মিয়ং রিভারের উপর একটা সাসপেনশন ব্রিজও আছে, তার উপর থেকে রিভার ভিউটা দারুণ সুন্দর দেখতে পাওয়া যায়। আর এর পাশে একটা দিরাংয়ে স্টেইং অপশান আছে, সেটা হলো দিরাং বুটিক কটেজ। এখানে অ্যাকোমোডেশনের ট্যারিফটা অ্যারাউন্ড 2750 টাকার মতন পার নাইট উইথ ব্রেকফাস্ট। দিরাংয়ে আমাদের হোটেল ছিল পিবুক স্নো লায়ন। আমরা স্নো লায়ন হোটেলে স্টে নিয়েছিলাম। তো হোটেল পৌঁছতে বেশ সন্ধ্যে মতনই হয়ে গিয়েছিল। দিরাংয়ের এখানে তাড়াতাড়ি সন্ধে নামে, তো সন্ধ্যের যে প্রাকৃতিক রূপ, যে দৃশ্যটা, সেটাও খুব সুন্দর। আকাশটা নীল থেকে তার সঙ্গে লাল সূর্যের আভা ছড়িয়ে পড়েছিল, সেটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। তবে একটু ভোর ভোর স্টার্ট করলে বেশি ভালো হয়, কারণ এখানে সন্ধে তাড়াতাড়ি হওয়ার ফলে পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে একটু অসুবিধে হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব স্টার্ট করে, এখানে ভোর তাড়াতাড়ি হয়, স্টার্ট করে করাটাই বেটার বলে আমার মনে হয়। তো আমরা প্রায় আমাদের হোটেলের কাছে পৌঁছেই গেছি। আজকে আমরা থাকছি স্নো লায়ন হোটেলে। এই যে এসে গেছি হোটেল স্নো লায়ন। অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, আর এজন্য আমরা হোটেলের ভিতরকার ভিডিও আর করা যায়নি। এটা হচ্ছে ওভারঅল লুকস। আমরা স্নো লায়ন হোটেলে উঠেছিলাম। তো আগামীকাল মর্নিংয়ে আমরা আবার যাত্রা স্টার্ট করব। তো প্রথমেই আমরা এখান থেকে যাব মান্ডালা টপে। তো মান্ডালা টপে হচ্ছে 108টা মানে আছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য অনেকটাই সুন্দর। যতটা সম্ভব চেষ্টা করবেন এটা একদম ভোরের দিকে দেখে নেওয়া, তাহলে এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বেশি ভালো লাগবে। এরপর এখানে দেখার আছে দিরাং মনাস্ট্রি। দিরাং মনাস্ট্রি দেখতে অসম্ভব সুন্দর। দিরাং মনাস্ট্রির চারপাশের ভিউটা থেকে অনেকটা সুইজারল্যান্ডের মতন দেখতে লাগে এই মনাস্ট্রিটাকে। অনেক হাইটে থাকার ফলে দিরাংয়ের এই মনাস্ট্রি থেকে দিরাংটা অনেক সুন্দর দেখতে পাওয়া যায়। দিরাং মনাস্ট্রি থেকে আমরা চলে যাব দিরাং ওয়ার মেমোরিয়ালে। অরুণাচলের এই তাওয়াং সার্কিট ভিজিট করতে এলে এখানকার বাতাসে যেরকম স্নিগ্ধতা পাবেন, তেমনই কার্তুজের গন্ধও অনুভব করতে পারবেন। 62 যুদ্ধের কথা তো সবারই জানা আছে। তাওয়াংয়ের রাস্তা দিয়ে বোমডিল্লা অবধি চাইনিজ আর্মি এসে গিয়েছিল। তো এখানে সেলাকে প্রোটেক্ট করার জন্য যে ইন্ডিয়ান ব্রিগেড ছিল, তারা লড়াই শুরু করে। এবং যেমনটা আমরা জানি, সেই সময় ইন্ডিয়ান আর্মি উইপেন বা উন্নত ট্রেনিং কোনোটাই ছিল না। সেহেতু ওনারা যুদ্ধ করে জওয়ানরা অনেকেই শহীদ হয়েছিলেন এবং বীরগতি প্রাপ্তি করেছিলেন। তো সেই সেনারা দেশভক্তির জজবা বুকে নিয়ে যুদ্ধ করেছিলেন। এবং তো সেই সব শহীদ সেনাদের কথা এবং মরণোত্তর শ্রদ্ধাঞ্জলি এখানে দেওয়া হয়েছে। তাওয়াং যাওয়ার পথে অবশ্যই এখানে একবার দাঁড়াবেন এবং জওয়ানদের জন্য শ্রদ্ধায় মাথা নত করবেন। তো এবার আমরা এগিয়ে যাব সেলা পাসের দিকে। তো এখানে প্রথমেই পড়বে বৈশাখী, তারপর সেলা লেক, এরপর পড়বে জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তো এই সবই আমরা দেখব। জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখতে দেখতে আমরা এগিয়ে যাব জং ফলসের দিকে। তো আমরা এই সমস্ত যে দৃশ্য দেখেছি, যে সুন্দর সুন্দর জায়গা ভিজিট করেছি, সব কিছুই আমরা দেখবো এবং আপনাদেরও সঙ্গে দেখাবো। তাওয়াংয়ে পৌঁছে বুমলা পাস ভিজিট করার জন্য সেখানে যে পারমিট বের করতে হয়, সেটা কোথা থেকে কীভাবে বের করতে হবে, সেই সব নিয়েও আমরা ডিসকাশন করব। তো তার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী এপিসোডে আমরা এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো।